অনেকদিন পর তোমাদের জন্য একটি হাই স্কুল লাভ স্টোরি নিয়ে এসেছি, যেখানে আমরা দেখতে পাবো স্কুলের দুজন হ্যান্ডসাম ছেলে একটি মেয়েকে পছন্দ করে। এর মধ্যে একজন ছিল মেয়েটির ছোটবেলার বেস্ট ফ্রেন্ড, আর একজন ছিল মেয়েটির ক্রাশ। গল্পটিতে কমেডি রয়েছে ভরপুর, আবার বেশ মজাও আছে। আশা করি তোমাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। শুরুতেই আমরা শাও নামের একটা মেয়েকে দেখতে পাই। অ্যালার্মের ডাকে ওর ঘুম ভাঙে। আজকে ছিল ওর হাই স্কুলের প্রথম দিন, কিন্তু ঘুম থেকে দেরিতে উঠায় ও খুব তাড়াতাড়ি রেডি হয়ে পড়ে। ওর মা ওকে কিছুক্ষণ বকাবকি করে এবং তারপর টিফিন বক্স দেয়। ও যখন বাসা থেকে বের হয় তখন ওর ছোটবেলার বেস্ট ফ্রেন্ড ইউজিকে দেখতে পায়, যে তার সাইকেল নিয়ে স্কুলে যাচ্ছিল। ও তো ওর ফ্রেন্ডকে থামতে বলে, যাতে করে ওকেও স্কুলে নিয়ে যেতে পারে। এখানে আমরা জানতে পারি ইউজির পড়াশোনা একদমই ভালো লাগে না। ও খুব ভালো গিটার বাজাতে পারতো, আর ওর স্বপ্ন হলো ও একজন মিউজিশিয়ান হবে। ওর শাও ছিল ছোটবেলার ফ্রেন্ড। দুজনের মধ্যে তো সবসময় ঝগড়া লেগেই থাকে। এরপর ওরা যখন স্কুলে আসে তখন স্কুলে এক সুন্দরী মেয়েকে দেখতে পায়, যার নাম ছিল শিন। স্কুলের অনেক ছেলেরাই ওকে পছন্দ করত, কিন্তু ও কাউকে পাত্তাই দিত না। আসলে ইউজি আর শিন মিলে একটা ব্যান্ড ক্রিয়েট করেছে, যেখানে ওরা দুজন গান গায়। শিন তো খুব ভালো ড্রামও বাজাতে পারত। শিন ইউজিকে এসে বলে, আমাদের কনসার্টের জন্য প্রিপারেশন নিতে হবে। এইটা বলে ওকে ওর সাথে করে নিয়ে যায়। সেও যখন ক্লাসে আসে তখন ওর দুজন ফ্রেন্ড বলে, নিশ্চয়ই ইউজি আর শিনের মধ্যে কিছু চলছে। সেও বলে, আরে আমি ভালো করে জানি ওরা দুজন শুধুমাত্র ফ্রেন্ড, ওদের মধ্যে এর বেশি আর কোনো কিছুই নেই। তখন ওরা জানতে পারে ট্রান্সফার হয়ে এই স্কুলে নতুন এক স্টুডেন্ট আসবে। সে খুবই ব্রিলিয়েন্ট স্টুডেন্ট। ওরা তিনজন তো গল্প করছিল আর বৌবাটি খাচ্ছিল। তখন তো একটি ফুটবল ওদের গায়ের উপরে পড়ে, ওদের পুরো ড্রেসই নষ্ট হয়ে যায়। আসলে ফুটবল তো মেরেছিল ইউজি। শাও তো ইউজিকে দেখে অনেক বেশি রেগে যায়। ইউজি শাওকে দেখে ভয়ে পালিয়ে যায়। ও ভালো করে জানে শাও ওর কি হাল করতে চলেছে। শাও তো ইউজিকে এসে বলে, এটা ক্লাসরুম, এটা কি খেলার জায়গা নাকি? তোমার জন্য দেখেছো আমার পুরো ড্রেসই নষ্ট হয়ে গিয়েছে। ইউজি বলে, আরে ভুলই তো হয়েছে, আচ্ছা ঠিক আছে, আমি তোমার ড্রেস ক্লিন করে দেব। সেটা শুনে শাও আরো বেশি রেগে যায়। বৌবাটি নিয়ে ওর গায়ের উপর ছুঁড়ে মারে, যেটাতে ইউজিও অনেক বেশি রেগে যায়। তখন দুজনের মধ্যেই ঝগড়া লেগে যায়। শাও এর ফ্রেন্ড এসে বলে, তোমাদের দুজনকে দেখে তো পুরো কাপল মনে হচ্ছে। যেটা শুনে ওরা দুজন আরো বেশি রেগে যায়। শাও তখন ইউজিকে বলে সরি বলতে। সরি না বলে, আমি তোমার যত পাগল ছবি আছে এগুলো আমি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে দেব। এগুলো শুনে তো ইউজি অনেক রেগে যায়। তখন ওর কাছ থেকে ফোনটি কেড়ে নিতে চায়। এর ফলে তো দুজনের মধ্যে খুব বাজেভাবে ঝগড়া লেগে যায়। দুজনেই ফোনটি নিতে চাচ্ছিল, কিন্তু কেউই কাউকে ফোনের কাছে পৌঁছাতে দিচ্ছিল না। শাওয়ের ফ্রেন্ডরা তো ওদের ঝগড়া নিয়ে বেট লাগাচ্ছিল। তখন ওদের ক্লাসের সবাই বেট লাগাতে থাকে। ওদের দুজনের ঝগড়া তো সবাই এনজয় করছিল। দুই ভাগে সবাই তখন ভাগ হয়ে যায়। একজন চাচ্ছিল ইউজে জিতুক, আরেক দল চাচ্ছিল শাও জিতুক। শাওয়ার ইউজে কেউই হার মানতে চাচ্ছিল না। আসলে দুজনের মধ্যে যতবারই ঝগড়া লাগুক না কেন ততবারই শাও জিতে যায়। ইউজে কখনো শাওয়ের সাথে পেরে ওঠে না। এদের দুজনের তো খুব বাজেভাবেই ঝগড়া লেগে যায়, যেগুলো দেখে শাওয়ের ফ্রেন্ডরা একটু ভয় পেয়ে যায়। যদি ঝগড়া বেশি দূর চলে যায় তাহলে তো ওরা দুজনেই আহত হয়ে পড়বে। তখন ওরা বলতে থাকে, আরে টিচার তো ক্লাসে আসছে। টিচারের কথা শুনে সবাই তখন ছোটাছুটি করতে থাকে। তারা সবাই চিটে চলে আসে, কিন্তু ওদের দুজনের তো ঝগড়া থামছিলই না। তখন এক স্টুডেন্ট তো একটি বক্স নিয়ে ওদের বরাবর মাথার দিকে ছুঁড়ে মারে, যেটা শাওয়ের গায়ের উপর পড়তে নেয়। ইউজি তখন ওকে সরাতে নেয়, কিন্তু তখন আমরা দেখি একটি ছেলে এসে লাথি মেরে ওই বক্সটি সরিয়ে দেয়। ছেলেটিকে দেখে তো শাও হা করে তাকিয়ে থাকে। ও ভাবতে থাকে, এত হ্যান্ডসাম এ ছেলেটি আবার কে? তখন আমরা দেখি ওদের টিচার তো বাইরের বারান্দায় অজ্ঞান অবস্থায় পড়ে আছে। আসলে ছেলেটি যে বক্সে লাথি দিয়েছিল ওইটা বাইরে গিয়ে একদম টিচারের মাথা বরাবর লেগেছে, যার ফলে টিচার ওখানেই অজ্ঞান হয়ে পড়ে যায়। পরের সিনে আমরা দেখি ওদের তিনজনকেই পানিশমেন্ট দেওয়া হয়। ক্লাসের বাইরে তিনজনকে শাস্তি স্বরূপ দাঁড় করানো হয়। শাওয়ের নজর তো ছেলেটির দিকে ছিল। তখন আমরা জানতে পারি ছেলেটির নাম হলো চ্যাং। সেও চ্যাংকে ধন্যবাদ জানায় ওকে বাঁচানোর জন্য। যেটা শুনে ইউজি একটু জেলাস হয়ে যায়, বলে বেশি ভাবনা দরকার নেই। স্কুলের প্রথম দিন তোমার খুব বাজে অভিজ্ঞতা হলো, তুমি নিজের টিচারকেই অজ্ঞান করে ফেলেছ। যেটা শুনে শাও অনেক বেশি রেগে যায়, বলে ও আমাদেরকে বাঁচিয়েছে, তোমার তো উচিত ওকে ধন্যবাদ জানানো। পরের সিনে আমরা দেখতে পাই রাতে ইউজি শাওয়ের বাসায় ডিনার করতে আসে। তখন হঠাৎ করে শাওয়ের বাবা জিজ্ঞেস করে, তোমরা দুজন কবে বিয়ে করবে? যেটা শুনে ওরা দুজনে একটু অবাক হয়ে যায়। শাও তখন কিছু না বলে ওখান থেকে চলে যায়। এটা শুনে তো ইউজি অনেক খুশি হয়। অন্যদিকে আমরা চেংকে দেখি, জানতে পারি ওর মা তো অ্যাব্রোড থাকে। ওর মায়ের সাথে ও অ্যাব্রোড থাকতো, কিন্তু কোনো এক কারণে ও দেশে ফিরে এসেছে।
এখানে এখন সে তার দাদা দাদির সঙ্গে থাকছে। পরদিন স্কুলে সব স্টুডেন্টরা আর্চারি প্র্যাকটিস করছিল। সেও তো বড় বড়ের মতোই চ্যাংকেই দেখছিল। ও তো প্রথম দেখায় চ্যাংকে পছন্দ করে ফেলে। এখানে আমরা দেখতে পাই চ্যাং তো আর্চারিতেও খুবই ভালো ছিল। ইউজিতে খুব ভালো আর্চারি পারত, কিন্তু আজকে চ্যাং ওকে হারিয়ে ফেলে, যেটাতে ও অনেক বেশি অবাক হয়। আর এটাতে শাও খুব ইমপ্রেস হয়ে যায়, ভাবতে থাকে ও হ্যান্ডসামের সাথে সাথে আবার খুবই ইন্টেলিজেন্ট। শাও ভাবতে থাকে ওকে আমি কিভাবে পটাবো। তখন ওর ফ্রেন্ডরা বলে তোমার তো উচিত ওর সাথে মিশে কথা বলা, যাও ওকে গিয়ে বাবলটি দাও, এই সুযোগেই ওর সাথে কথা বলতে পারবে। সেও তখন বাবলটি নিয়ে চ্যাংয়ের সাথে দেখা করতে আসে, কিন্তু ও তখন দেখতে পায় দুজন মেয়ে চ্যাংকে এসে কিছু স্ন্যাক্স দিয়েছিল। চ্যাং তখন বলে আসলে আমার সুইটস একদমই ভালো লাগে না, আমি মিষ্টি খাবার খুবই কম খাই। এটা শুনে তো শাও ওর বাবলটি নিয়ে ফিরে আসে। সেও তখন ভাবতে থাকে এই পুরনো টেকনিক তো ওর ওপর কোনো কাজে করবে না, নতুন কোনো আইডিয়া খুঁজে বের করতে হবে কিভাবে ও চ্যাংকে ইমপ্রেস করতে পারবে। পরের দিন শাও জলদি স্কুলে এসে ওর এক ক্লাসমেটের সাথে সিট এক্সচেঞ্জ করে নেয়, যাতে করে ও চ্যাংয়ের সামনের বেঞ্চে বসতে পারে। এরপর ক্লাস চলাকালীন সময় শাও চ্যাংকে বলে যদি তোমার কোনো হেল্পের প্রয়োজন হয় তাহলে আমাকে বলো, আমি তোমাকে হেল্প করব। টিচার তখন শাওকে বকা দেয় ক্লাসে কথা বলার জন্য। এরপর শাও ফোন বের করে চ্যাংয়ের সাথে ছবি তুলতে দিয়েছিল, যেটা চ্যাংও বুঝতে পারে, এজন্য ও সরে যায়। সে তখন ভাবতে থাকে ওকে আমাকে ইগনোর করছে নাকি। এরপর টিচার যখন চ্যাংকে কোশ্চেন করতে থাকে ও তো ফটাফট সব অ্যান্সার দিতে থাকে, যেটা শুনে পুরো ক্লাসই ওর উপর খুবই ইমপ্রেস হয়ে যায়। পরের দিনে দেখি সেও তো চ্যাংয়ের জন্য লাঞ্চও নিয়ে এসেছিল। ও চ্যাংয়ের সাথে লাঞ্চ শেয়ার করতে চাচ্ছিল, কিন্তু চ্যাং বলে আমি তো লাঞ্চে স্যান্ডউইচ খাই না। সেও তখন চ্যাংয়ের থেকে নিজেও শেয়ার চায়, যাতে করে চ্যাং ওর আনা টিফিন খায়। কিন্তু ওর স্যান্ডউইচ খেয়ে তো শাওয়ের একদমই ভালো লাগে না, পুরো টেস্টলেস ছিল। দূর থেকে শাওয়ের ফ্রেন্ড আর ইউজি এগুলো দেখছিল। এগুলো দেখে তো ইউজির ভীষণ জেলাস হয়। শাও ডিসাইড করে নিয়েছে যেভাবেই হোক ও চ্যাংকে ইমপ্রেস করে ছাড়বে। এরপরে ও চ্যাংকে ফলো করতে থাকে। তখন ও জানতে পারে চ্যাংয়ের খুব সুন্দর একটি কুকুরও আছে। ও তো নিজের কুকুরকে প্রতিদিন হাঁটতে নিয়ে বের হয়। পরের দিন আমরা চ্যাংকে দেখি যে একা বসে কিছু ভাবছিল। তখন ফোনে ছোট একটি মেয়ের ছবি দেখে কিছু একটা ভাবতে থাকে। তখন আমরা ফ্ল্যাশব্যাকে দেখি চ্যাংয়ের ছোটবেলায় এক ফ্রেন্ড ছিল, কিন্তু অ্যাব্রোড যাওয়ার পর তো ওর ফ্রেন্ডের সাথে ওর আর কোনো কন্ট্যাক্টও হয়নি। কিন্তু অ্যাব্রোড যাওয়ার আগে ও নিজেই মেয়েটির ছবি তুলে রেখেছিল। এই ছবিটি ছাড়া ওর ফ্রেন্ডের আর কোনো কিছুই ওর কাছে ছিল না। একটু পরে শাও চলে আসে। শাওকে দেখে তো চ্যাং একটু অবাক হয়। শাও তখন বলে আরে এটা তোমার কুকুর, এটা তো খুবই সুন্দর। চ্যাং তখন খুবই অবাক হয়, কারণ ওর কুকুর নর্মালি কারোর সাথেই মেশে না। শাও তখন কুকুরটির নাম জিজ্ঞেস করে। কুকুরটির নাম ছিল শাওবাও। শাও তখন বলে আরে আমিও তো অনেক আগে আমার এক কুকুরের নাম শাওবাও রেখেছিলাম। তখন কিছু একটা বেকট সাউন্ড শুনে শাওবাও খুব ভয় পেয়ে ওখান থেকে ছুটে চলে যায়। শাওর চ্যাং দুজনেই তখন কুকুরটিকে ফলো করতে থাকে। কুকুরটি পুরো মেন রাস্তায় চলে এসেছিল। ওই একটি গাড়ির সামনে পড়তে যাচ্ছিল। তখন শাও এসে কুকুরটিকে বাঁচিয়ে নেয়, কিন্তু এর ফলে নিজে খুব বাজেভাবে পায়ে ব্যথা পায়। চ্যাং বলে তুমি তো খুব বাজেভাবে পায়ে ব্যথা পেয়েছো, চলো তোমাকে আমি হসপিটালে নিয়ে যাই। চ্যাং তখন লক্ষ্য করে শাওয়ের মাথায় একটি চোট। এটা দেখে ও অনেক বেশি শক্ত হয়। তখন আমরা ফ্ল্যাশব্যাকে দেখি ছোটবেলায় কিছু বোলিংকারীদের হাত থেকে একটি মেয়ে চ্যাংকে বাঁচিয়েছিল। ওকে বাঁচাতে গিয়ে তো মেয়েটি মাথায় বাজেভাবে ব্যথা পায়। চ্যাং অতক্ষণ ভাবতে থাকে ছোটবেলায় যে মেয়েটি আমাকে বাঁচিয়েছিল সে মেয়েটি শাও নাকি। প্রেজেন্টে শাও চ্যাংকে বলে আমার কিছুই হয়নি, আমি ঠিক আছি। এটা বলে ও চলে যেতে যায়। শাও পায়ে প্রচন্ড ব্যথা পেয়েছিল, যার কারণে ও ঠিকমতো হাঁটতে পারছিল না। তখন তো চ্যাং এর মনে পড়ে ওর ছোটবেলার ওই মেয়েটিও এভাবেই হাঁটতো, আর মেয়েটার কথাবার্তার স্টাইলও শাওয়ের সাথে অনেকটাই ম্যাচ করে। চ্যাং বলে আমি যাকে খুঁজছিলাম সে আমার সামনেই রয়েছে। চ্যাং তখন এসে ওকে পিগি ব্যাগ দেয়, যেটাতে শাও অনেক বেশি অবাক হয়ে যায়। বলে আরে আমি হাঁটতে পারছি না তো। কিন্তু চ্যাং ওর কোনো কথাই শোনে না। শাও তো অনেক লজ্জা পাচ্ছিল, যাকে ও পছন্দ করে সে ছেলেটি ওকে পিগি ব্যাগ রাইট দিচ্ছে। চ্যাং তখন জিজ্ঞেস করে তোমার কপালে এই দাগটি কিসের। তখন শাও বলে ছোটবেলায় হয়তো আমি কারো সাথে ফাইট করার সময় ব্যথা পেয়েছিলাম। শাওয়ের তো এই ব্যাপারে কোনো কিছুই মনে ছিল না। শাও বলে আসলে তখন আমি অনেক ছোট ছিলাম, আমার মা আমাকে বলেছিল কোনো একটা ইনফেকশনের কারণে এরকম একটা দাগ হয়ে গিয়েছে। যেটা শুনে চ্যাংয়ের মনটা একটু খারাপ হয়ে যায়। যাকে খোঁজার জন্য ও অ্যাব্রোড থেকে দেশে এসেছে তার তো চ্যাংয়ের কোনো কথাই মনে নেই। তখন ফ্ল্যাশব্যাকে আমরা দেখি একদিন অনেকগুলো ছেলে মিলে যখন চ্যাংকে বোলিং করছিল তখন তো শাও এসে ওকে বাঁচিয়েছিল। ওই বোলিংকারীদের মধ্যে একটা ছেলে তো শাওয়ের মাথায় পাথর দিয়ে আঘাত করে। ওর মাথায় রক্ত দেখে ছেলেগুলো ভয় পেয়ে ওখান থেকে পালিয়ে যায়।
এরপর তো শাও ওখান থেকে চলে আসে। চেং ওর পিছু পিছু আসে। শাও তখন ওর কুকুরের সাথে চেংকে পরিচয় করিয়ে দেয়। ওর কুকুরটির নাম ছিল শাওবাও। ওরা দুজন তো কিছুদিনের জন্য খুব ভালো ফ্রেন্ড হয়ে গিয়েছিল। কিন্তু এর কিছুদিন পরই চেং ওর মায়ের সাথে অ্যাব্রোড চলে যায়। পরের সিনে আমরা দেখি বাসায় আসার পর চেং এর মনটা প্রচন্ড খারাপ ছিল। ওর দাদা ওকে জিজ্ঞেস করে কি হয়েছে, তোমার মনটা খারাপ কেন? চেং তখন বলে, আচ্ছা আমার পুরনো কোনো এক ফ্রেন্ড যদি আমাকে ভুলে যায় তখন আমি কি করব? ওর দাদা তখন ভালো করে বুঝতে পারে নিশ্চয়ই চেং কোনো মেয়ের কথা বলছে। আর দাদা তখন বলে, তোমার ফ্রেন্ডকে তো বলা উচিত তুমি ওর পুরনো ফ্রেন্ড। কিন্তু চেং কোনোভাবেই বলতে চাচ্ছিল না। ও চাচ্ছিল যেভাবেই হোক শাওকে ওর কথা মনে করানো, যাতে করে শাও নিজে থেকে ওকে চিনতে পারে। অন্যদিকে ইউজি আর শিন তো ওদের কনসার্টের প্রিপারেশন নিচ্ছিল। প্র্যাকটিস করার সময় শিন ইউজিকে জিজ্ঞেস করে, আচ্ছা সত্যি করে বলো তো তুমি কি শাওকে পছন্দ করো নাকি? তখন ইউজি এই ব্যাপারে তাকে কিছুই বলে না। শিন তখন আরেকজনের ছবি ইউজিকে দেখায়, বলে আমার তো মনে আছে ওরা দুজন দুজনকে পছন্দ করে। ওদের একসাথে ছবি দেখে তো ইউজি অনেক বেশি জেলাস হয়ে যায়। ওর জেলাসি দেখে আমরা ভালো করে বুঝতে পারি ও যে শাওকে পছন্দ করে। পরদিন চ্যাং স্কুলে যাচ্ছিল, তখন আমরা দেখি শাও ওর পিছু পিছু ছিল, যেটা চ্যাংও দেখতে পায়। চ্যাং যাওয়ার সময় কিছু বোলিংকারী ছেলেদের দেখতে পায় যারা একটি ছেলেকে বোলিং করছিল। তখন ওর মাথায় কিছু একটা আইডিয়া আসে, শাওকে মনে করার জন্য এটাই হয়তো ভালো একটা সুযোগ। চ্যাং তখন বোলিংকারী ছেলেগুলোকে ধমক দেয়, তোমরা ওকে বোলিং কেন করছো? ছেলেগুলো তখন চ্যাংয়ের উপর রেগে যায়। তখন তো ওরা চ্যাংকে একটি জায়গায় ঘিরে ফেলে। এটা তো ওই আগের মতোই সিচুয়েশন ক্রিয়েট হয়েছে। ছোটবেলায় যে জায়গা থেকে শাও চ্যাংকে বাঁচিয়েছিল তখন কাছাকাছি শাও চলে আসে। চ্যাং ইচ্ছে করেই ছেলেগুলোর হাতে মার খায়, এতে করে শাও এসে ওকে বাঁচায়। এদিকে শাওর ফ্রেন্ড যখন শাওকে বলে, আরে ওখানে কিছু ছেলে মিলে একটি ছেলেকে মারছে, শাও তো চ্যাংকে হারিয়ে ফেলেছিল। শাও চ্যাংকে হারিয়ে খুবই আপসেট হয়ে পড়ে। ও ভাবতে থাকে চ্যাং কোথায় গেল। ও তখন অন্য রাস্তায় চলে যায়। ও তো জানতোই না এখানে যে চ্যাংই রয়েছে। চ্যাংয়ের প্ল্যান তো কোনো কাজই দিল না। ছেলেগুলো ওকে ইচ্ছে মতো মারে। এরপর তো নিজেই উঠে ছেলেগুলোর সাথে ফাইট করে। তখন ওখানের মধ্যে থাকে একটি ছেলে ইউজিকে কল করে। আসলে এই ছেলেটি ইউজির ফ্রেন্ড ছিল। ইউজি তখন ওর ফ্রেন্ডকে বাঁচাতে আসে, কিন্তু এখানে ও চ্যাংকে দেখে অনেক বেশি রেগে যায়। স্কুলে মাত্র কয়েকদিন হলো তুমি এসেছো, এর মধ্যেই তুমি ফাইট করা শুরু করেছো। তখন তো ওদের দুজনের মধ্যে খুব বাজেভাবে ঝগড়া লেগে যায়। পরের শ্রেণী ইউজি যখন স্কুলে ফিরে আসে, ওর এই অবস্থা দেখে শাও ভালো করেই বুঝতে পারে নিশ্চয়ই ও কারোর সাথে ফাইট করেছে। শাও পায়ের ব্যথার জন্য ঠিকমতো হাঁটতে পারছিল না। ইউজি তখন অনেক বেশি আপসেট হয়ে পড়ে, বলে কি হয়েছে তোমার পায়ে, চলো আমি তোমাকে ক্লাসরুমে পৌঁছে দিচ্ছি। আসলে ইউজি তো চ্যাংয়ের মতোই কাউকে পিগি ব্যাকে দিতে চাচ্ছিল। শাও তখন বলে, আরে আমি তো ক্লাসে পৌঁছাতে পারবো, তোমার হেল্প করার দরকার নেই। আর কেউ যদি আমাদের দুজনকে এভাবে দেখে ফেলে তাহলে তো ওরা ভুল ভাববে। এইটা শুনে তো ইউজির মনটা অনেক বেশি খারাপ হয়ে যায়। বলে, চ্যাং যদি তোমাকে পিগি ব্যাক রাইট দিতে পারে তাহলে আমি কেন পারবো না? তখন শাও একটু বিরক্ত হয়ে বলে, তোমার সিচুয়েশনই অন্যরকম ছিল। ও আমাকে হসপিটালে নিয়ে গিয়েছিল। আর তোমার সমস্যা কোথায়? তুমি এত জোরে কথা কেন বলছো? আজ চ্যাং স্কুলে আসেনি, যেটাতে শাওর মনটা একটু খারাপ হয়ে যায়। পুরো স্কুলে শাও চ্যাংকে মিস করতে থাকে। ক্লাস সেরে তো ও চ্যাংয়ের বাসার সামনে আসে। তখন চ্যাং ওর সাথে দেখা করতে আসে। চ্যাংয়ের ফেস দেখেই বুঝতে পারে নিশ্চয়ই আজকে চ্যাং আর ইউজির মধ্যেই ফাইট হয়েছিল। তখন আমরা জানতে পারি চ্যাংয়ের যে ডগ ছিল শাওবাও, ও অনেকদিন ধরেই অসুস্থ। চ্যাং তো ম্যাক্সিমাম সময় শাওবাও এর সাথেই কাটায়। অন্যদিকে ইউজি আর শিন ওদের কনসার্টের প্রিপারেশন নেওয়াতে খুবই ব্যস্ত হয়ে পড়ে। আর এদিকে শাও আর চ্যাংয়ের মধ্যে খুব ভালো ফ্রেন্ডশিপ হয়ে যায়, একসাথে বেশিরভাগ সময় কাটায়। এখন তো দুজনেই একসাথে লাঞ্চ করে, নিজেদের টিফিন নিজেরাই শেয়ার করে। শাওর চ্যাংকে এত ক্লোজ দেখে ইউজি অনেক বেশি জেলাস হয়। ইউজি তখন এসে বলে, একটা প্রবলেম হয়ে গিয়েছে, তোমার সাহায্য লাগবে। আসলে ওদের কনসার্টটি যে হোস্ট করবে তার কিছুদিন হলো ব্রেকআপ হলো। মেয়েটি এত বেশি ভেঙে পড়েছে, এখন কারোর সাথে ঠিকমতো কথাই বলছে না। আর ও তো কনসার্টে এখন হোস্ট করতে পারবে না। ও তখন শাওয়ের হেল্প চায়। শাও তো ফার্স্টে না করে দেয়, কিন্তু ইউজি ওকে রিকোয়েস্ট করতে থাকে যাতে ও না করতে না পারে। পরের সিনে আমরা দেখি শাও তো চ্যাংকে টেক্সট করে বলে ওই কনসার্টে আসার জন্য, কারণ কনসার্টটি ও নিজেই হোস্ট করবে। পরের দিন আমরা দেখি আর কিছু সময় পরেই তো কনসার্ট শুরু হবে। ব্যাক স্টেজে তো ইউজি আর শিন ওদের লাস্ট বার প্র্যাকটিস করছিল। তখন হঠাৎ করে শিন ইউজিকে জিজ্ঞেস করে, আচ্ছা তুমি তো নিজে অস্বীকার করো তুমি এসবকে পছন্দ করো না, তাহলে এত রোমান্টিক সং তুমি কার জন্য লেখো? তখন ইউজি বলে, হ্যাঁ তুমি ঠিকই সন্দেহ করেছো, আমি শাওকে পছন্দ করি, কিন্তু আমি তো এটা শাওকে কখনোই বলিনি। যেটা শুনে শিনের মনটা একদমই ভেঙে যায়, কারণ ও অনেকদিন ধরেই ইউজিকে পছন্দ করত।
এদিকে স্টেজে তো শাও হোস্ট করছিল। ওদের কনসার্ট যখন শুরু হয়ে যায়, চিন ড্রাম বাজাতে পারছিল না, তার মনটা পুরোই ভেঙে গিয়েছে। ও তো ইউজিকে বলে আমি এ করতে পারবো না, এটা বলে ও চলে যায়। যেটা শুনে তো ইউজি অনেক বেশি আপসেট হয়ে পড়ে। সব অডিয়েন্স তো চলে এসেছে ওদের কনসার্ট দেখার জন্য। ইউজি অনেক বেশি টেনশনে পড়ে যায়। এটা ওর লাইফের ফার্স্ট কনসার্ট ছিল। প্রথমে যদি কনসার্ট ক্যান্সেল হয়ে যায়, পরবর্তীতে আর কেউই ওদের কনসার্টে দেখতে আসবে না, যেটা শাও লক্ষ্য করে। ইউজি তখন একাই নিজের গান শুরু করে। তখন আমরা দেখি ওর সাথে তো শাও এসে সুর মিলায়, দুজন একসাথে খুব সুন্দর গান গায়। সব অডিয়েন্সরা ওদের দুজনকে চেয়ার আপ করতে থাকে। তখন আমরা দেখি ওখানে চ্যাংও চলে এসেছিল। সবাই তো ইউজি আর শাওকে শিপ করছিল। সেটা দেখে ওর মনটা অনেক বেশি খারাপ হয়ে যায়। সবাই ওদেরকে পারফেক্ট কাপল বলছিল। এগুলো শুনে চ্যাংয়ের মনটা ভীষণ খারাপ হয়ে যায়। ও তখন বাকি কনসার্ট না শুনে ওখান থেকে চলে আসে। ইউজির কনসার্ট তো অডিয়েন্সের কাছে প্রচুর ভালো লাগে, সবাই অনেক এনজয় করে। ইউজি তো অনেক বেশি খুশি হয়ে যায়, কারণ শাও এরকম সিচুয়েশনে ওকে সাহায্য করেছে। শেষে দুজন বাসায় ফিরছিল। শাও ইউজিকে জিজ্ঞেস করে আচ্ছা শিন পারফর্ম কেন করলো না। তখন ইউজি বলে সেটা আমি কিভাবে জানবো। আর যাই হোক, তোমার জন্য তো আমার কনসার্ট সুপারহিট হয়েছে, সবাই আমার এই কনসার্ট পছন্দ করেছে। তুমি যদি ঠিক সময়ে সবকিছু হ্যান্ডেল না করতে, তাহলে তো আমার লাইফ পুরোই নষ্ট হয়ে যেত। শাওয়ের মনটা অনেক খারাপ ছিল, কারণ চ্যাং ওদের কনসার্ট দেখতে আসেনি। চ্যাং তো এসেছিল, কিন্তু শাও ওকে দেখতে পায়নি। পরদিন চ্যাং যখন স্কুলে আসে, সেও জিজ্ঞেস করে কালকে আমি তোমার জন্য অনেক ওয়েট করেছিলাম, তুমি কেন আসোনি। চ্যাং শাওকে বলে তোমার সাথে আমার কিছু কথা ছিল, যেগুলো দূর থেকে ইউজিও শুনতে পায়। চ্যাং শাওকে ছাদে নিয়ে আসে। সে জিজ্ঞেস করে কি হয়েছে। সেও চ্যাংকে এত সিরিয়াস দেখে খুব ভয় পেয়ে যায়। হঠাৎ করে চ্যাং বলে আমাদের দুজনের উচিত নিজেদের মধ্যে ক্লোজনেস কমিয়ে দেওয়া। সেটাতে শাও একটু অবাক হয়ে যায়। হঠাৎ করে তোমার কি হয়ে গেল, আমি কি কিছু করেছি নাকি। চ্যাং বলে যদি তুমি ইউজির সাথে থাকো তাহলে অন্যের কাছে যাও। এইটা বলে চ্যাং ওখান থেকে চলে যায়। শাও তো ওর সাথে কথা বলতে চাচ্ছিল, কিন্তু চ্যাং ওর কোনো কথাই না শুনে চলে আসে। চ্যাং একাই ক্লাসে ফিরে আসে। ইউজি তো ওকে একা দেখে একটু অবাক হয়ে যায়, কারণ ওর সাথে তো শাও গিয়েছিল। এই যে তখন চ্যাংকে জিজ্ঞেস করে শাও কোথায়, কিন্তু চ্যাং ওকে কিছুই বলে না। এরপরে আমরা দেখি ইউজি খুবই আপসেট হয়ে পড়ে। ও আশেপাশের সব জায়গায় শাওকে খুঁজতে থাকে। ফাইনালি ও ছাদের কিনারায় শাওকে দেখতে পায়। ইউজি তখন শাওকে বলে তুমি কি সুইসাইড করার কথা ভাবছো নাকি, যে ভিউ এনজয় করছো। শাও বলে আরে আমি এত সহজে মরবো নাকি, আমার বাবা মা আমাকে নিয়ে কত বড় বড় স্বপ্ন দেখেছে, আমি এগুলো পূরণ করব। ইউজি ভাবতে থাকে ও নিজের ফিলিংসের কথা শাওকে বলবে কি বলবে না, কিন্তু বলতেও ও সাহস পাচ্ছিল না। তখন ও জোরে জোরে হাসতে থাকে আর বলে নিশ্চয় তোমাকে কেউ জাম্প করেছে। সেও বলে আমি অন্যের জন্য কষ্ট কেন পাবো। তখন ইজু বলে আরে তুমি টেনশন করো না, কেউ তোমার আশেপাশে না থাকলেও আমি তো তোমার পাশে আছি। যেটা শুনে এসাও অনেক খুশি হয়। ইউজি এসাওকে ঘুরতে নিয়ে আসে, যাতে করে ওর মন ভালো হয়ে যায়। যখন ওরা দুজন একসাথে অনেক গেম খেলে, একসাথে অনেক এনজয় করে। অন্যদিকে আমরা চেংকে দেখি, যার মনটা অনেক খারাপ ছিল। ও তো নিজের কাছ থেকে শাওকে সরাতে চাচ্ছিল না, কিন্তু শাওয়ের মনে কি রয়েছে সেটাও ভালো করে জানতে চাচ্ছিল। ইউজি শাওকে ওর স্টুডিওতে নিয়ে আসে। এখানে আসার পর শাওয়ের মনটা অনেক বেশি খারাপ হয়ে যায়। ও চেংয়ের কথা মনে করতে থাকে, চেং ওকে কেন দূরে সরে যাওয়ার কথা বলল। ও তো অনেক কান্না করতে থাকে, যেগুলো দেখে ইউজির মনটাও অনেক খারাপ হয়ে যায়। সব বলে ওই ছেলেটি খুবই রহস্যজনক, ও আমার সাথে কেন এত সময় কাটালো, আমার এত ভালো ফ্রেন্ড হলো। এখন বোঝে ওর সাথে আমি যাতে করে কথা না বলি। আমি কি এমন করেছি, আমার দোষ কি ছিল, ও আমার থেকে দূরত্ব কেন তৈরি করতে চাচ্ছে। ইউজের এগুলো শুনে আরো বেশি খারাপ লাগে। তখনও ভাবতে থাকে ওর তো উচিত শাওকে ওর ফিলিংসের কথা কনভিন্স করা, যাতে করে ও বুঝতে পারে। শাওকে ও বলে আচ্ছা আমি কি তোমার খুব কাছাকাছি নেই, আমরা ছোট থেকে একসাথে বড় হয়েছি। তোমার ইমোশনস, তোমার ভালো লাগা মন্দ লাগা সব আমি জানি। আমার থেকে ভালো তোমাকে আর কেউই বুঝতে পারবে না। আচ্ছা আমরা দুজন কি কখনো একসাথে হতে পারবো না। তখন পেছনে ফিরে দেখে অলরেডি শাও ঘুমিয়ে পড়েছে। এরপরে ও শাওকে বলে তুমি কি ঘুমিয়ে পড়েছ, এতক্ষণ আমি কি বলেছি এর একটা শব্দ কি তুমি শুনতে পাওনি। একটু পরে ইউজি ওর ঘুম ভাঙিয়ে দেয়। এরপরে ওকে বাসায় পৌঁছে দেয়। তখন আমরা বুঝতে পারি আসলে শাও এতক্ষণ ধরে ওর সব কথাই শুনতে পেয়েছে, কিন্তু ও ইউজির সামনে জাস্ট ঘুমানোর অভিনয় করেছিল। ও তখন বুঝতে পারছিল না ও কি করবে। ও ভাবতে থাকে ইউজি আবার আমাকে কবে থেকে পছন্দ করে। সে অনেক বেশি কনফিউজ হয়ে পড়ে। ও তো চেংকে অনেক বেশি পছন্দ করে। এখন আবার জানতে পারলো
ওর ছোটবেলার ফ্রেন্ডও ওকে পছন্দ করে। ও এখন বুঝতে পারছে না ও কি করবে। ও তো নিজেকে এই রুমে লক করে রাখে, ফ্যামিলির কারোর সাথে কথা বলে না। ওর এরকম আজব ব্যবহারে ফ্যামিলির সবাই একটু অবাক হয়। ওর মা বাবা খুবই টেনশনে পড়ে যায়। তখন শাওয়ের ভাই বলে, আমার কাছে একটি প্ল্যান আছে, দেখবে 2 মিনিটের মধ্যে আমি ওকে রুম থেকে বের করে আনি। তখন আমরা দেখি ওর ভাই তো শাওয়ের রুমের বাইরে একটি স্টোভ নিয়ে ওর পছন্দের খাবার রান্না করা শুরু করে। শাওয়ের খুবই ক্ষুধা লেগেছিল আর নিজের পছন্দের খাবারের স্মেল পেয়ে আর রুমে থাকতে পারে না। ও তখন সাথে সাথেই রুম থেকে বের হয়ে আসে। এবার তো মন খারাপ করে নিজের পছন্দের খাবার খেতে থাকে। ওর মা তখন জিজ্ঞেস করে, তোমাকে কি কেউ রিজেক্ট করেছে নাকি? মন খারাপ করো না, এই বয়সে এরকম সবার সাথেই হয়। তখন শাও বলে, মা আমার মনটাই বড় ভেঙে গিয়েছে, তুমি প্লিজ এই টাইমে এইসব কথা বলো না। তখন ওর মা বলে, যদি তুমি কাউকে সত্যি পছন্দ করে থাকো তাহলে তো তোমার গিভ আপ করা একদমই ঠিক হবে না। কিন্তু শাও সব বুঝতেই পারছিল না ও কি করবে। এখন পরদিন চ্যাং ক্লাসে আসার পরও শাওয়ের সাথে কোনো কথাই বলে না, যেটাতে শাওয়ের মনটা অনেক বেশি খারাপ হয়। শাও অন্যমনস্ক ছিল। তখন টিচার ওকে কোশ্চেন করতে থাকে, কিন্তু কোনো কোশ্চেনেরই অ্যান্সার শাও করতে পারে না, যেটাতে টিচার ওকে নানানভাবে ইনসাল্ট করতে থাকে। তখন চ্যাং বলে, স্যার আপনি কাউকে এভাবে ইনসাল্ট করতে পারেন না। যদি কেউ বুঝতে না পারে তাহলে ওকে বোঝানো উচিত। এইভাবে সবার সামনে ইনসাল্ট করলে ও তো শেখার আগ্রহই হারিয়ে ফেলবে। ওর এই কথা শুনে টিচার প্রচন্ড রেগে যায়, ওকে ক্লাস থেকে বের হয়ে যেতে বলে, যেটা দেখে শাওয়ের একটু খারাপ লাগে। ওর জন্য টিচার চ্যাংকে ক্লাস থেকে বের করে দিয়েছে। এই টিচার তো চ্যাংয়ের উপর প্রচন্ড রেগে যায়, ক্লাসের সবার সামনে ওকে ইনসাল্ট করা হয়েছে এটা ভেবে উনি প্রচন্ড রেগে যায়। তখন আরেক টিচারকে বলে, চ্যাং নামের ওই স্টুডেন্টকে আমি সাসপেন্ড করতেই চাই। তখন ওই টিচার বলে, আচ্ছা ঠিক আছে, এটাতে আমি তোমাকে সাহায্য করতে পারবো। আসলে ওনার কাছে একটি সিসিটিভি ফুটেজ ছিল, যে ফুটেজে চ্যাং আর ইউজির ফাইটের সিন ছিল। এরপর তো ওই টিচার চ্যাংকে অফিসে এনে খুব বকাবকি করতে থাকে আর ওকে ব্ল্যাকমেল করতে থাকে, এজন্য তোমাকে সাসপেন্ড করা হতে পারে। ওকে তখন বলে, তোমার কাছে একটি সুযোগ আছে, ওই টিচারকে তোমার সরি বলতে হবে, তাও আবার ক্লাসের সবার সামনে, না হলে কিন্তু তোমাকে স্কুল থেকে সাসপেন্ড করা হবে। কিন্তু চ্যাং ওনার থ্রেটে কোনো ভয় পায় না, উনি টিচারকে সরি বলবে না, কারণ এখানে তো ওর কোনো দোষই ছিল না। এরপর এখানে ইউজিকেও ডাকা হয়, যাতে করে ইউজি চেংয়ের বিরুদ্ধে সাক্ষী দিতে পারে। ইউজির কাছে তো সুযোগ ভালো ছিল, ও মিথ্যা বলে চেংকে ফাঁসিয়ে স্কুল থেকে সাসপেন্ড করতে পারত। কিন্তু তখন ইউজি বলে, এখানে তো আমারই দোষ ছিল, কিছু না বুঝেই আমি ওর সাথে ফাইট করেছিলাম, এটা জাস্ট আমাদের মধ্যে মিস আন্ডারস্ট্যান্ডিং ছিল। এখন দুজনের মধ্যে সবকিছু ক্লিয়ার হয়ে গিয়েছে। তখন তো টিচার ওদের দুজনকেই পানিশমেন্ট দেয় স্কুলে ফাইট করার জন্য। চ্যাং ইউজিকে ধন্যবাদ জানায়। ইউজি বলে, তুমি আজকে সবাইকে ক্লাসে হেল্প করেছো, এজন্যই আমি তোমার সাইড নিয়েছি। আর ও চ্যাংকে বলে, আমি তো শাওয়ের ওপর থেকে গিভ আপ করবো না। চ্যাং বলে, তাহলে এগুলো আমাকে কেন বলছো? ইউজি বলে, আমি তোমার মুখ দিয়ে বলছি, তোমার ইচ্ছে না হলে তুমি কান বন্ধ করে রাখো। এদিকে শাওয়ের মনটা অনেক বেশি খারাপ ছিল, ও তো চ্যাংকে ভীষণ মিস করতে থাকে। তখন ওর ফ্রেন্ড ওকে টেক্সট করে বলে, তোমার তো উচিত চ্যাংয়ের সাথে এই ব্যাপারে কথা বলা, তোমাদের মধ্যে যে মিস আন্ডারস্ট্যান্ডিং আছে এগুলো তোমাদের ক্লিয়ার করা উচিত। ওর ফ্রেন্ডের এই আইডিয়াগুলো শাওয়ের বেশ ভালোই লাগে। ও তখন ডিসাইড করে ও চ্যাংয়ের সাথে আবারও এই ব্যাপারে কথা বলবে। রাতে চ্যাং একটি জায়গায় গিয়েছিল, এরপর ফেরার সময় রাস্তায় ওর সাথে শাও দেখা করতে আসে। শাও ওর জন্য একটি কেক নিয়ে আসে। শাও বলে, আমি কি তোমার সাথে বার্থডে সেলিব্রেট করতে পারি? তখন চ্যাং একটু অবাক হয়ে বলে, কিন্তু আজকে তো আমার বার্থডে না। আসলে আমার প্রোফাইলে যেদিন শাওবার সাথে দেখা হয়েছিল ওই দিনের ডেটা দিয়েছিলাম। শাও বলে, তাতে কি হয়েছে, চলো আমরা সেলিব্রেট করি। হঠাৎ করেই তখন বৃষ্টি শুরু হয়ে যায়। তখন তো ওরা দুজন একই জায়গায় আসে শাওবাকে নিয়ে। এরপর তো দুজনেই কেক কাটে। শাও যখন ওকে উইশ করতে বলে, প্রথম উইশ করে ওর শাওবা যাতে সুস্থ হয়ে যায়, আর সেকেন্ড উইশ কি করে সেটা তো ও শাওকে জানায় না। এখানে তো ওদের দুজনেরই মিস আন্ডারস্ট্যান্ডিং গুলো ক্লিয়ার হয়ে যায়। তখন আমরা দেখি দুজনেই খুব কাছাকাছি চলে আসে, কিন্তু হঠাৎ করে শাও বমি করে ওখানে অজ্ঞান হয়ে পড়ে যায়, যাতে চ্যাং ভীষণ ভয় পেয়ে যায়। ওরা দুজন তখন আশেপাশে বেড খুঁজতে থাকে, কিন্তু এত রাত হয়ে গিয়েছে যে এখন সব অফ হয়ে গিয়েছে, যেটাতে চ্যাং অনেক বেশি ভয় পেয়ে যায়। ও বুঝতে পারছিল না এখন কি করবে। এত বৃষ্টিতে কেউই ওদের কোনো ডাক শুনছিল না, আর এখন তো কেউ ওদের সাহায্য করতে এগিয়েও আসছে না। শাও তখন ইউজিকে কল করে হেল্প করার জন্য। ইউজি সাথে সাথেই ওর বাসা থেকে বের হয়ে ওদের কাছে ছুটে আসে। ও তো এক ভেটের বাসে এসে ওনাকে বারবার রিকোয়েস্ট করতে থাকে। ফাইনালি ভেট ওনার ক্লিনিক খোলার জন্য রাজি হয়। এরপর তো ও শাওকে ক্লিনিকে নিয়ে আসে। এরপর শাওবাকে যখন ভেটের কাছে নিয়ে আসা হয়, ভেট জানায়
অলরেডি সবও মারা গিয়েছে। তখন আমরা ফ্ল্যাশব্যাকে দেখতে পাই এটা তো ওই কুকুরটি যেটার নাম ছোটবেলায় শাও সবও রেখেছিল। আর এই কুকুরটি তো শাও নিজেই চেংকে দিয়েছিল। চেং তো এই কুকুরটিকে নিজের সাথে করে অ্যাব্রোড নিয়ে গিয়েছিল। শাওয়ের মৃত্যুর কথা শুনে চেং অনেক বেশি ভেঙে পড়ে। শাওকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে। দূর থেকে ইউজি শাও আর চেংকে একসাথে দেখে ওর মনটা অনেক বেশি খারাপ হয়ে যায়। তো ভালো করেই বুঝতে পেরে যায় শাও ওকে না চেংকে পছন্দ করে। ও মেয়েটিকে ছোটবেলা থেকে পছন্দ করে এসেছে। সেই মেয়ে অন্য আরেকজনকে ভালোবাসে। এটা রিয়েলাইজ করে ইউজি অনেক বেশি কষ্ট পায়। পরের সিনে আমরা দেখি চেং খুব মন খারাপ করে বাসায় ফিরে আসে। বাসায় আসার পর ওর মাকে এখানে দেখে ও একটু অবাক হয়। আসলে ওর মা তো ওকে এখান থেকে নিয়ে যেতে এসেছে, কিন্তু চেং ওর মায়ের সাথে যেতে রাজি হচ্ছিল না। ওর মা তখন বলে, তোমার গ্র্যান্ডমা প্রচুর অসুস্থ, তাকে ওল্ড কেয়ারে পাঠাতে হবে, যাতে করে ওখানে ওনার ভালো মতো ট্রিটমেন্ট করা হয়। যেটা শুনে চেং এর অনেক বেশি খারাপ লাগে। এটা যখন চেং এর গ্র্যান্ডপা জানতে পারে তখন তো উনিও অনেক বেশি রেগে যায়। তুমি মেয়ে হয়ে এটা কিভাবে করতে পারলে? চেং তখন বলে, মা আমি একটা শর্তে তোমার সাথে চলে যাব। তুমি দাদা দাদিকে প্লিজ আলাদা করো না, আমি তোমার সাথে চলে যাচ্ছি। এই বয়সে ওনাদের দুজনকে একসাথে থাকতে দাও। যেটা শুনে ওর মা খুবই খুশি হয়ে রাজি হয়। পরদিন তো চেং যখন ক্লাসে আসে শাও ওকে দেখে একটু রিল্যাক্স ফিল করে। বলে, তুমি ঠিক আছো তো? চেং বলে, হ্যাঁ আমি একদমই ঠিক আছি। এরপর তো ও শাওয়ের স্টাডিতে ওকে সাহায্য করে। ও যে আবারও অ্যাব্রোড চলে যাবে এই ব্যাপারে ও শাওকে বলতে চাচ্ছিল, কিন্তু ও তো বলার সাহসই পাচ্ছিল না। তখন হঠাৎ করেই চেং বলে, আমি কালকেই অ্যাব্রোড চলে যাব। যেটা শুনে শাও অনেক বেশি শক্ত হয়ে যায়। হঠাৎ করে তুমি কেন চলে যাবে? আচ্ছা তুমি চলে গেলে কি আর আসবে না? আমি তো চেয়েছিলাম হাই স্কুল এখানে কমপ্লিট করব, কিন্তু আমার মা আছে, আমি আমার মায়ের সাথে অ্যাব্রোড চলে যাই। যেটা শুনে তো শাওয়ের মনটা একদমই ভেঙে যায়। শাও তখন কান্না করতে করতে নিজের ফিলিংসের কথা চেংকে কনভিন্স করে। চেং নিজেও তো শাওকে প্রচন্ড ভালোবাসে। ওর এই কথা শুনে চেং অনেক বেশি ইমোশনাল হয়ে যায়। এবার আমরা দেখি চেং অ্যাব্রোড চলে যায়। ওদের লং ডিস্টেন্স রিলেশনশিপ চলছিল। যাওয়ার পর তো ইউজি ফাইনালি শাওকে বলে, তুমি আমার ছোটবেলার ক্রাশ ছিলে, তোমার কি মনে আছে? তুমি যে বোলিংকারীদের হাত থেকে আমাকে বাঁচিয়েছিলে, আর শাওবাকে তো তুমিই আমাকে দিয়েছিলে। সেগুলো শুনে তো শাও অনেক বেশি ইমোশনাল হয়ে পড়ে। তখন ওর ছোটবেলার কথা মনে পড়ে যায়। ও চেংকে বলে, তুমি আমাকে এতদিন এ ব্যাপারে কেন কিছু বলনি? তখন চেং বলে, আমি চাইনি তুমি শাওবার মৃত্যুতে অনেক বেশি হার্ট হও। তুমি যদি জানতে শাওবা তোমার ছোটবেলার কুকুরটি, তাহলে তো তোমার অনেক বেশি কষ্ট হতো। তখন শাও বলে, তাহলে তুমি আমাকে তখন কিছু না বলে চলে কেন গিয়েছিলে? চেং বলে, তখন আমার মা ওনার সাথে অ্যাব্রোড নিয়ে গিয়েছিল, আমি তোমাকে বলার সুযোগও পাইনি। সারাক্ষণ দুজন ভিডিও কলে কথা বলতো। এভাবেই দুজনের দিন যাচ্ছিল। তো স্কুল লাইফ শেষ হয়ে যায়, ওরা কলেজেও ভর্তি হয়ে যায়। কলেজের নতুন ফ্রেন্ডদের সাথেও পরিচয় করিয়ে দেয়। এখানে আমরা দেখতে পাই এখন ওরা বড় হয়ে গিয়েছে। ইউজি আর শাও দুজন আগের মতোই খুব ভালো ফ্রেন্ডই হয়ে আছে। শাও আর চেং দুজনেই দুজনের বার্থডে একসাথে সেলিব্রেট করে ভিডিও কলের মাধ্যমেই। মনে হচ্ছিল দুজন খুব দূরে থাকার পরেও খুব কাছাকাছি রয়েছে। তো শাওয়ের ছোটখাটো সব বিপদে ইউজি এগিয়ে আসে একদম আগের মতোই। একদিন শাও যখন চেংকে ভিডিও কল করে, হঠাৎ করে একটি মেয়ে কলটি রিসিভ করে, যেটা দেখে ও একটু অবাক হয়ে যায়। মেয়েটি বলে চেং তো এখন বিজি আছে, যেটাতে ওর একটু খারাপ লাগে, কিন্তু ও এটা শো করে না। এভাবে কয়েক বছর কেটে যায়, কিন্তু এর মধ্যে তো চেং ওর সাথে একবারও দেখা করতে আসেনি। আস্তে আস্তে ওদের রিলেশনশিপের মধ্যে দূরত্ব বেড়ে যায়। এখন তো শাও ভালো একটা কোম্পানিতে জবও করছে। আস্তে আস্তে শাওয়ের ফ্রেন্ডদেরও বিয়ে হয়ে যাচ্ছিল। শাও তো ওর ফ্রেন্ডদের জন্য অনেক বেশি খুশি হয়। এখন তো শাও আর চ্যাং দুজনেই বিজি হয়ে গিয়েছে, যার ফলে দুজনের মধ্যে খুব কমই কথা হয়। এভাবেই কিছু মাস কেটে যায়, কিন্তু কয়েক মাসের মধ্যে শাও আর চ্যাং এর মধ্যে কোনো কন্ট্যাক্টই হয়নি। শাও ভাবতে থাকে হয়তো চ্যাং কাজে প্রচুর ব্যস্ত হয়ে পড়েছে, এজন্য ওকে কল করতে পারে না। আজকে তো শাওয়ের হাই স্কুলের আরেকটা ফ্রেন্ডের বিয়ে ছিল, যেখানে ওরা চ্যাংকেও ইনভাইট করে। অনেকক্ষণ ধরে সবাই চ্যাংয়ের জন্য ওয়েট করে, বিশেষ করে শাও চ্যাংয়ের জন্য ওয়েট করছিল। ও ভাবতে থাকে নিশ্চয়ই চ্যাং আজকে এই বিয়েতে আসবে, কিন্তু চ্যাং এই বিয়েতে আসে না, যেটাতে ওর মনটা অনেক বেশি খারাপ হয়ে যায়। তখন তো ও ফাংশন থেকে চলে আসে চ্যাংয়ের সাথে শাওবাকে নিয়ে, যেখানে ওরা বার্থডে সেলিব্রেট করেছিল। সেখানে এসে শাও অনেক কান্না করতে থাকে। এত বছরে শাও কখনোই কান্না করেনি। ও এতদিন আশায় ছিল নিশ্চয়ই চ্যাং আসবে, কিন্তু এখনো গিভ আপ করে দিয়েছে। ও ভাবতে থাকে হয়তো ওখানে চ্যাং সেটেল হয়ে গিয়েছে, ও আমাকে ভুলে গিয়েছে। এগুলো ভেবে ও অনেক বেশি কান্না করতে থাকে। হঠাৎ করে আমরা দেখি ওখানে চ্যাং আসে।
চ্যাংকে দেখে তো ও ফার্স্টে নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না, কিন্তু তখন চ্যাং ওর কাছে আসে। প্রথমে তো ওকে সরি বলে আর বলে, হ্যাঁ এখন আমি একেবারের জন্য তোমার কাছে চলে এসেছি। ওখানে আমার কিছু প্রবলেম ছিল, সেগুলো সলভ করতে আমার প্রচুর সময় লেগেছে। এখন আমি একেবারের জন্য চলে এসেছি, তোমাকে ছেড়ে আমি কোথাও যাব না। এটা বলে ও শাওকে জড়িয়ে ধরে। শাও তখনই রিয়েলাইজ করে সত্যি সত্যি চ্যাং ফিরে এসেছে। তখন ও অনেক বেশি ইমোশনাল হয়ে পড়ে। ফাইনালি ওরা দুজন আবারও একসাথে হতে পারলো। হাই স্কুলের সময়টাতে ওরা দুজনেই খুবই ছোট ছিল। তখন ওরা দুজনেই যে ডিসিশন নিয়েছে সেটা খুব ভালো ডিসিশনই ছিল। এখন দুজনেই নিজের ক্যারিয়ার বিল্ড আপ করেছে, দুজনেই এখন ম্যাচিওর। আর সবচেয়ে বড় কথা, দুজন দুজনের প্রতি খুবই আন্ডারস্ট্যান্ডিং ছিল। এজন্যই ওদের লং ডিস্টেন্স রিলেশনশিপটা খুব সুন্দরভাবে পূর্ণতা পেল। আর গল্পটি এখানে শেষ হয়ে যায়।